হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম যে অধ্যায়টা আছে, যে অধ্যায়টা সবার কাছে একটু কমপ্লেক্স মনে হয়, বিকজ এত সাল, এত মানুষের নাম, এই জিনিসগুলো তোমাদেরকে এত মজাদার অ্যান্ড গল্পের আকারে পড়াবো যাতে করে এই একটা ক্লাসেই তোমার এই চ্যাপ্টারের সকল কনফিউশন মোটামুটি দূর হয়ে যায়। প্রথমে আমরা এই চ্যাপ্টারটা পড়বো, তারপরে এই চ্যাপ্টার থেকে আসা বিভিন্ন ধরনের এমসিকিউগুলো সলভ করব। ওকে, সো আমাদের চ্যাপ্টারটার নাম হলো ঔপনিবেশিক যুগ ও বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম। তার মানে একদম ইংরেজদের আমল থেকে শুরু করে, মানে কারা আমাদেরকে শাসন করছে, অ্যান্ড দেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ পর্যন্ত কি কি হয়েছে, এইটা আমরা আজকে ক্লাসে জানবো। ওকে, সো যেহেতু আমরা আমাদের অনলাইন ব্যাচে কীভাবে পড়াই তার একটা ডেমো আজকের আমাদের এই ক্লাস। আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টরা যখনই আমাদের ক্লাসের পর তাদের এই অ্যাপটার ভেতরে ঢোকে, তাদের একটা ফেসবুক গ্রুপ থাকে। সো এই ফেসবুক গ্রুপটার ভিতরে আমরা সকল ধরনের অ্যানাউন্সমেন্ট, বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স, তারপর আমাদের টিচারদের নিজস্ব বানানো নোট এই গ্রুপটার ভিতরে শেয়ার করি। অ্যান্ড দেন ক্লাসের যে কোনো নোটিশ তারা এই জায়গাটাতে দেখতে পায়, তারপর লাইভ ক্লাসের রুটিনটা তারা এখান থেকে পেয়ে যায়, অ্যান্ড কারো যদি কোনো মিস ক্লাস থাকে সেটাও তারা এখান থেকে দেখতে পারবে। অ্যান্ড দেন আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টদের জন্য 10-10, যেটা তাকে 24 ঘন্টা সাপোর্ট দেওয়ার জন্য আছে। যে কোনো প্রশ্ন 10-10কে এসে করলে 10-10 তাকে অ্যান্সার করে দিবে টপিক বেসিসে। অ্যান্ড দেন 10-10টা কোথায় পাবে? অ্যান্ড আমাদের স্টুডেন্টদের অ্যাপের ভিতরে ড্যাশবোর্ডের একদম স্টার্টিংয়ে কোর্সের বাম পাশে 10-10কে পেয়ে যাবে। অ্যান্ড দেন আমাদের প্রতিটা ক্লাসের পর ডেইলি এক্সাম থাকে, প্রতি মাসের লাস্টের উইকে মান্থলি এক্সাম থাকে। ওকে, আমাদের আজকের ক্লাসের প্রথম টপিকটা হলো বাংলাদেশের ঔপনিবেশিক শাসনের সূচনা এবং ঔপনিবেশিক শাসনের ধারণা ও সূচনা। আমাদেরকে প্রথমে যে ওয়ার্ডটার দিকে ফোকাস দিতে হবে সেটা হলো ভাইয়া ঔপনিবেশিক। কথাটার অর্থ কী? ঔপনিবেশিক কথাটার অর্থ হলো তোমার প্রাচীন যুগ বা আগের আমল বা অনেক আগে। সো আমাদের সেই ইংরেজদের আমলে কারা আমাদেরকে শাসন করতো এই জিনিসটাই আমরা প্রথমে দেখব। ঔপনিবেশকরণ একটি রাজনৈতিক ও অর্থনৈতিক প্রক্রিয়া যেখানে একটি শক্তিশালী দেশ অন্য একটি দেশকে দখল করে মূলত অর্থনৈতিক শোষণের উদ্দেশ্যে। তার মানে একটা দেশ আরেকটা দেশকে দখল করে নেয় যাতে করে দখলকৃত দেশের অর্থনৈতিক যে বিষয়গুলো আছে সেগুলো তারা কন্ট্রোলে নিয়ে নিতে পারে, মানে নিজেদের কবজায় নিয়ে নিতে পারে। এটাকে আমরা মূলত ঔপনিবেশ বলে ধরে থাকি। দখলকৃত দেশটি তখন তার ঔপনিবেশে পরিণত হয়। ফর এক্সাম্পল, বাংলাদেশ মনে করো কোনো একটা ছোট কান্ট্রিকে দখল করে নিল। সো বাংলাদেশ ওই কান্ট্রিটার যত অর্থনৈতিক রিসোর্সেস আছে ওগুলোকে দখল করে নিবে। সো তখন ওই কান্ট্রিটাকে বলবো কি যে তোমার কান্ট্রি এ কান্ট্রি বি কান্ট্রি এর ঔপনিবেশে চলে আসছে, মানে আওতার ভিতরে চলে আসছে। ওকে, বাংলাদেশে ইংরেজ ঔপনিবেশিক শাসনদের সময়কাল ছিল 200 বছর। তার মানে ইংরেজরা বাঙালিদেরকে শাসন করে 200 বছর। এই যে এখানে তোমরা তোমার ক্লাইভকে দেখতে পাচ্ছ, অ্যান্ড এটা হলো কে? তোমার নবাব সিরাজউদ্দৌলা। অ্যান্ড ইংরেজরা তো নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়েই তারপরে তোমার হলো বাংলাদেশকে দখল করে। আসলে হারায় না, বিশ্বাসঘাতকতার শিকার হয় নবাব সিরাজউদ্দৌলা। 1757 সালের পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর শেষ 1947 সালে ভারত বিভাগের মাধ্যমে। তার মানে দেখো, বাংলাদেশকে যে শাসন করা হয়েছে এই জার্নিটা কিন্তু অনেক লম্বা। যেমন দেখো, 1757 সালে পলাশীর যুদ্ধ হয়, এরপর থেকে 200 বছর, টানা কত বছর? 200 বছর ইংরেজরা আমাদেরকে শাসন করে। ইংরেজরা শাসন করে যাওয়ার পরে দেন আমাদেরকে আবার পাকিস্তানিরা শাসন করে। ইংরেজদের আগে কিন্তু আবার শাসন হয়েছে। ইংরেজের আগে কোনো বছর ওলন্দাজ, ফার্সি, তারপর হলো তোমার আরও অন্যান্য যেসব সম্প্রদায় আছে তারা বাঙালিদেরকে শাসন করছে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট এসে ইংরেজরা আমাদেরকে সবচেয়ে বেশি সময় 200 বছর শাসন করছে। এরপরে আমাদের 1947 সালে দেশটা ভাগ হয়েছে। তার মানে বাংলাদেশ এবং ভারত ভাগ হয়ে আমরা আমাদের যেই রিজিয়নটা বা আমাদের যেই তোমার মানচিত্র সেটাকে পাইছি। অ্যান্ড তারপরে তো আরও যুদ্ধ হয়েছে, 1947 সাল থেকে আবার 1971 পর্যন্ত আমাদেরকে ফাইট করতে হয়েছে। এই দীর্ঘ সময়ে বাংলা ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পরে ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে। তার মানে প্রথমে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে ছিলাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশের কৃষকদের উপরে অনেক নির্যাতন করছে, বিশেষ করে নীল চাষিদের উপরে অনেক নির্যাতন করছে, কারণ নীল চাষ করে তারা অনেক টাকা আর্ন করতো। অ্যান্ড তারপরে শাসন করছে কি? ব্রিটিশ সরকার শাসন করছে। শাসন কেবল রাজনৈতিক ছিল না, এর অন্তরালে ছিল গভীর অর্থনৈতিক শোষণ।
আমাদের দেশের কৃষকদেরকে দিয়ে ইংরেজরা চাষবাস করাতো এবং চাষবাস করার পরে যে টাকাটা থাকতো সেই টাকাটা ইংরেজরা নিজেদের দেশে নিয়ে যেত এবং তার কিছু অংশ মনে করো একদম নগণ্য 10 ভাগের 0.5% দিত জাস্ট বাঙালিদেরকে, আবার ওটার উপরে খাজনা দিয়ে টাকাটা নিয়ে নিত। ওকে, সো ঔপনিবেশ শাসনের পূর্বে বাংলার রাজনৈতিক পটভূমি, তো তোমরা তো আবার সবাই মোটামুটি এই মানুষটাকে চিনো, ওনার নাম হলো তোমার সম্রাট অশোক। সম্রাট অশোক কী করছে দেখি, প্রাচীন ও প্রাক মধ্যযুগকে আমরা এখন যাবো, একদম প্রাচীন যুগে চলে যাব, মানে ইংরেজের শাসনের অনেক আগে। বাংলা অঞ্চলটি প্রাচীনকাল থেকেই ধন সম্পদে সমৃদ্ধ ছিল, এর ফলে বাইরের শক্তিগুলোর আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। এখানে প্রাচীনকাল থেকেই মানব বসতির চিহ্ন পাওয়া যায়। তার মানে বাংলাদেশে বা আমাদের এই সাবকন্টিনেন্টের ভেতরে আমাদের না রিসোর্সেস অনেক বেশি ছিল। তোমার বিভিন্ন ধরনের গোল্ড থেকে শুরু করে খনিজ সম্পদ থেকে শুরু করে অনেক কিছু আমাদের দেশের সম্রাটদের কাছে ছিল। এই জন্য আমাদের দেশটা ইংরেজদের এবং বাইরের দেশের যে শত্রুরা তাদের একদম ফোকাস পয়েন্টে ছিল যে এই দেশটাকে আমাদের কবজায় আনতে হবে। খ্রিস্টপূর্ব যুগে আর্য ভাষাভাষী জনগোষ্ঠীর আগমনের ঘটে খ্রিস্টপূর্ব 3য় শতকে মৌর্য সম্রাট অশোক উত্তর বাংলা দখল করেন। কে দখল করেন দেখো, খ্রিস্টপূর্ব আর্য ভাষাভাষী জনগোষ্ঠীর আগমন ঘটে খ্রিস্টপূর্ব 3য় শতকে। মৌর্য সম্রাট অশোক উত্তর বাংলা দখল করে। এই যে মানে দখল আস্তে আস্তে শুরু হইলো। পরীক্ষায় তোমাদের এমসিকিউ আসবে কে উত্তর বাংলা দখল করে 3য় শতকে, উত্তর হলো মৌর্য সম্রাট অশোক। পুণ্ডনগর হয় মৌর্য সম্রাটের অংশ। পরে গুপ্ত সাম্রাজ্য বাংলার কিছু অংশ শাসন করে 4র্থ শতকে। এখন তোমরা অনেকে বলবো ভাইয়া পুণ্ড কি গুপ্ত কি, এগুলো হলো কিছু সম্প্রদায়। বাংলাদেশকে যেমন এখন তোমার বিভিন্ন জেলা উপজেলাতে ভাগ করা হয়েছে, ঠিক তখন তো এরকম জেলা উপজেলা ছিল, তখন ছিল সম্প্রদায়। পুণ্যনগর, তারপর হলো গুপ্ত সম্প্রদায়, মৌর্য সম্প্রদায়, আর্য সম্প্রদায়, এভাবে ভাগ করা ছিল। 7ম শতকে শশাঙ্ক নামে একজন উত্তর শাসক এবং তোমার উত্তর শাসক ও পশ্চিম বাংলার স্বাধীন রাজ্য গড়ে তোলেন। তারপর সমসাময়িকভাবে পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলা গড়ে ওঠে বঙ্গরাজ্য, এটা মনে রাখবা, বঙ্গরাজ্য হিসেবে। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার দীর্ঘ সময় ধরে অরাজকতা চলে, যা মৎস্যান্নালয় যুগ নামে পরিচিত, যেখানে দুর্বলরা সবসময় শক্তিধারীদের দ্বারা নিপীড়িত হতো। এখানে একটা মজার ফ্যাক্ট আছে, শশাঙ্ক ছিল একজন রাজা। শশাঙ্ক একজন কি ছিল? রাজা ছিল। সো সে কি করে, তার শশাঙ্ক নামক শাসক উত্তর এবং পশ্চিম বাংলার স্বাধীন রাজনীতি গড়ে তোলে। তার মানে সে নিজস্বভাবে পরিচালনা করা শুরু করে। সমসাময়িকভাবে পূর্ব এবং দক্ষিণ পূর্ব জায়গার বাংলা গড়ে ওঠে বঙ্গরাজ্য। তার মানে তখন আমরা আস্তে আস্তে মানে সবাইকে একটা রাজ্যের আওতায় আনা শুরু করি। শশাঙ্কর মৃত্যু হয়, দেখো একটা রাজার যখন মৃত্যু হয়ে যায় তারপরে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সিমিলারলি শশাঙ্কের মৃত্যুর পরে একদম অরাজকতা তৈরি হয়। এখানে একটা লাইন বলছে দেখো, মৎস্যান্নালয় যুগ, এটা তোমাদের খ মার্কের কোশ্চেনের ক্ষেত্রে আসবে। মৎস্যান্নালয় যুগ, যা এখানে বলা হয় কি দুর্বলরা সবসময় শক্তিশালীদের দ্বারা নিপীড়িত হতো। এখানে দেখো একটা জিনিস দিছে যে বড় মাছ ছোট মাছটাকে আস্তে আস্তে খেয়ে ফেলতেছে। তার মানে যারা তোমার দুর্বল, মনে করো এই যে ছোট মাছ একটা, এখানে দেখো এখানে একটা ছোট্ট মাছ আছে, এই ছোট্ট মাছটা এটার কাছে দুর্বল, আবার এইটার কাছে দুর্বল, আবার এইটার কাছে দুর্বল। তো সিমিলারলি কোনো একজন দুর্বলকে তার থেকে আরেকটু বড় কোনো একজন শাসক আওতাভুক্ত করে ফেলতো। মানে মৎস্যান্নালয় যুগে এইটাই হয়েছে যে অনেকগুলো তোমার বড় মাছ ছোট মাছগুলোকে খেয়ে ফেলতো। আচ্ছা, মানে হলো তোমার নিপীড়ন করতে, এটা বোঝানো হয়েছে এখানে। অ্যান্ড সবসময় মৎস্যান্নালয় যুগে মারামারি কাটাকাটি লেগেই থাকতো। ওকে মারতেছে, ওকে মারতেছে, ও যায় আবার ওকে মারতেছে, ও যায় আবার তার কাছে বলে তাকে আবার মারতেছে, এইরকম ম্যাসাকার লেগে থাকতো সবসময়। এরপরে কি হয়েছে, অষ্টম শতকে পাল রাজারা বাংলা শাসন শুরু করে। এই যে তোমার একটা অরাজকতা অবস্থা ছিল না, এইগুলোকে কন্ট্রোলে আনার জন্য পাল বংশের শাসকরা 8ম শতকে পাল রাজারা বাংলা শাসন করা শুরু করে। অ্যান্ড মনে রাখবা, কোনো বংশ পরম্পরা যদি বাংলাকে শাসন করার কথা আসে, পাল বংশ সবচেয়ে বড় সময় ধরে বাংলাকে শাসন করে। সবচেয়ে বড় সময় ধরে পাল বংশ বাংলাকে শাসন করে। প্রায় 400 বছর দীর্ঘতম বাঙালির রাজত্ব ছিল। তার মানে ইংরেজরা আমাদেরকে শাসন করে 200 বছর, বাট পাল রাজারা মানে পাল বংশ, একটা পুরো বংশ আমাদেরকে শাসন করে 400 বছর।
11 শতকের শেষ দিকে দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চল থেকে আগত সেন রাজারা ক্ষমতা দখল করে। তার মানে তোমার পাল রাজাদেরকে তোমার ক্ষমতাচ্যুত করে সেন বংশ। আবার তার মানে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হলো পাল বংশ, এই পাল বংশ থেকে পরবর্তীতে ক্ষমতা নেয় কে? ক্ষমতা নেয় হলো তোমার সেন বংশ। কর্ণাটক অঞ্চল মনে রাখবা, তোমার প্রাচীন যুগে যখনই একটা অঞ্চল আরেকটা অঞ্চলকে দখল করে নিত, তারা আস্তে 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 না মানে ওই জায়গাটাকে নিজেদের টেরিটরি বানায় নিত। যে তোমরা কেজিএফ মুভিটা দেখছো না, যে প্রথমে টেরিটরি 1, টেরিটরি 2, টেরিটরি 3, মানে টেরিটরি মানে এলাকা, নিতে 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 যখন একদম বর্ডার এরিয়াতে চলে যায় তখন পুরোটা একসাথে দখল করে নেয়। ওকে, সেন শাসনের সময় বাংলা হিন্দু ধর্ম ও সংস্কৃতির প্রভাব বাড়ে। তার মানে সেন রাজারা ছিল কি হিন্দু ধর্মাবলম্বী এবং সংস্কৃতির প্রভাব বাড়ে। তার মানে যেহেতু হিন্দু ধর্মের মানুষজন, তাই সংস্কৃতির দিক দিয়ে একটু বেশি ফোকাস করে, সেন রাজাদের আগমন হয়। ওকে, অ্যান্ড একটা মেজর জিনিস কি জানো, এই যে বাংলা দখল করে নেওয়া, এই দখল করে নেওয়াটা মূলত হয়তো নদী বা সাগর অঞ্চলগুলোতে। তোমরা ইংরেজি বিভিন্ন মুভিসগুলোতে দেখছো না, প্রাচীনকালে যে মুভিগুলো আছে, কোনো একটা জায়গাকে যদি দখল করতে হতো, যেমন পাইরেটস মুভিটা দেখছো না তোমরা, যে দখল করতে গেলে নদী পথে যাওয়া দখল করবে। কারণ দেখো, নদী পথে যাওয়া যদি দখল করতে যায়, তুমি যদি নদীর এই পাশটা থেকে আসো, ওই দিক তোমার পিছন থেকে তো আর কেউ এসে তোমাকে অ্যাটাক করবে না, তাই না? সো এটাই হলো মেইন ফ্যাক্ট, যে নদী পথে যাওয়া যদি আক্রমণ করা যায় চারদিক থেকে, তাহলে কন্ট্রোল করাটা বা আওতাভুক্ত করাটা ইজিয়ার হয়ে যায়। কারণ কেউ পালালে কই যাবে? নদীতে ঝাঁপ দিবে, তাহলে তো এমনিতেই মারা যাবে। এরপরে কি আছে? মুসলিম শাসনের সূচনা হয়। তার মানে আমরা প্রথমে দেখতেছি আমাদেরকে শাসন করে পাল রাজারা, তারপর করে সেন রাজারা, তারপরে আমাদেরকে শাসন করে হলো তোমার মুসলিম শাসন। মুসলিম শাসনের মধ্যে কারা সূচনা করে জানো? এই যে সেন বংশকে তোমার ক্ষমতাচ্যুত করে হলো আফগান একজন সেনা, তার নাম হলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তিনি ছিলেন একজন আফগান সেনাপতি। 1204 সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলমান শাসনের ভিত্তি স্থাপন করেন। তার মানে পালদেরকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা থেকে সরায় দেয় সেন বংশ। সেন বংশ অনেক দিন ধরে রাজত্ব করতেছিল, সেন বংশকে ক্ষমতাচ্যুত করে সরায় দেয় কে? তোমার আফগানিস্তান থেকে আসা তোমার সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এরপরে কি তোমার তার শাসনকাল ছিল 1204 থেকে 1202। তার মানে তিনি 2 বছর তোমার শাসন করে। দখল করে কে? নদী দখল করে, কোথায় কোথায় নদী এবং উত্তর বাংলার কিছু অংশ সে দখল করে নেয়। এবং এরপর 1338 সাল পর্যন্ত মুসলিম শাসনের বিস্তার ঘটে। তার মানে পরীক্ষা যদি প্রশ্ন আসে বাংলাদেশে বা এই উপমহাদেশে তোমার মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কে? মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা হলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তার নামের বানানটা মনে রাখবা। এই সময় বাংলা 3টি মুসলিম প্রশাসনিক অঞ্চল ছিল। প্রশাসনিক অঞ্চল বলতে বোঝায় পুরো বাংলাদেশকে, পুরো বাংলাদেশ বলতেছি, পুরো বাংলা বা হলো তোমার বাংলাদেশ এবং তোমার ভারতের যে অংশগুলো আছে সেই অংশগুলোকে 3টা মুসলিম তোমার প্রশাসনিক হিসাব করে কন্ট্রোল করা হয়। একটা হলো লক্ষণনদী, যেটা রাজধানী হিসাবে ছিল, তারপর হলো সাতগাঁও, আর একটা হলো সোনারগাঁ, একটা হলো উত্তর, পশ্চিম, পূর্ব। এই 3টা জায়গায় মানে ঘাটিগাড়া বলে না, যেখান থেকে পুরো জিনিসটা কন্ট্রোল করা হবে, ঘাটি গেড়ে রাখে এই 3টা জায়গায়। তোমাদের পরীক্ষায় খ মার্কের প্রশ্ন আসবে যে মুসলিম প্রশাসনিক অঞ্চলগুলো কোনটা কোনটা ছিল। ওকে, এরপরে স্বাধীন সুলতানি শাসন হয় 1338 থেকে 1538 পর্যন্ত। কি কি আছে এখানে দেখো, শামসুদ্দিন ইলিয়াস শাহ তখন শাসন করে, যে শামসুদ্দিন ইলিয়াস শাহের ছবিটাও এখানে নিয়ে আসছি তোমাদের জন্য। 1338 সালে সোনারগাঁওয়ের শাসক ফখরুদ্দিন মোহাম্মদ শাহ দিল্লির সালতানাতের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করে। তার মানে তোমার বাংলা আস্তে আস্তে স্বাধীনতার দিকে যাচ্ছে, আস্তে আস্তে স্বাধীন হচ্ছে। এই বিদ্রোহের মাধ্যমে বাংলায় স্বাধীন সুলতানি আমলের সূচনা হয়। এখন কথা হলো ভাইয়া সুলতানকে, এটা বুঝি না। তোমরা তো অনেকে সুলতান সুলেমান দেখছো না, কাইন্ড অফ সুলতান সুলেমান এই ঘটনাটার দিক থেকেই নিয়ে আসা সুলতান সুলেমান। প্লাস তোমরা যারা গোপাল ভাঁড় দেখছো, সো ওইখানে তো তোমার নবাব ছিল, সুলতান ছিল, তাদেরকে যে টাকা পয়সা দিতে হয়, এটা হলো এক একটা লেভেল।
সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ পুরো বাংলা একত্রিত করে প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করে। তার মানে বাংলাকে এবার আর অন্য কেউ কন্ট্রোল করবে না, পুরো বাংলাকে শাসন করতেছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ। তার মানে অনেক প্রভাবশালী একজন ব্যক্তি চলে আসছে। তার উপাধি ছিল শাহী বাঙ্গালা, শাহী বাঙ্গালিয়ানা। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন এই আমলের আরেক উল্লেখযোগ্য শাসক। মানে যাই করতো শাসন করতো, মানে কন্ট্রোলে রাখতো। মনে রাখবা বাংলাদেশকে মানে ডিসিপ্লিন রাখার ওয়ে একটাই, তাদেরকে শাসন শোষণের মধ্যে রাখতে হবে। ওকে, সো এই যে আলাউদ্দিন হোসেন শাহ, এই ব্যক্তি কি করছে, ধর্মীয় সহনশীলতা বজায় রাখছে। উনি সবাইকে বলছে তোমার যার যে ধর্ম আছে তুমি সেটাকেই পালন করো। শিল্প এবং সাহিত্য চর্চার উজ্জ্বল অবদান তার আছে। এই স্বাধীনতা সুলতানি শাসনের অবসান ঘটে 1538 সালে মুঘল আগমনের মাধ্যমে। তার মানে দেখো তোমার শাহ পরিবারের তোমার অবসান ঘটে যখন মুঘলরা চলে আসে। বাই দ্য ওয়ে, এখানে যেহেতু আমাদের অনেক সাল আছে, অনেক সম্রাটদের নাম আছে, তোমরা আমাকে ডেফিনেটলি অনেকে বলবা যে ভাইয়া এতগুলা নাম এতগুলা সাল মনে রাখতে পারবো না। দেখো এই সাল এবং এগুলা মনে রাখার জন্য তোমার খাতায় এরকম একটা পেজ নিবা। পেজ নিয়ে মনে করো 1757 সাল, তারপরে 1758 সাল, কোন সালে কি হয়েছে এরকম সালগুলা লিখবা। তারপরে মনে করো আমি এখানে লিখলাম পলাশির যুদ্ধ। তারপরে মনে করো আমি লিখলাম 1538 সালে কি হইল, 1538 সালে হইল মোগল আগমন হইল। সো এইভাবে করে তুমি কি করবা, তোমার খাতার ভিতরে শর্ট করে নোট ডাউন করে ফেলবা, যাতে করে তুমি যখনই প্রয়োজন এগুলো একটু রিডিং পড়তে পারো। অ্যান্ড এগুলো রেগুলার বেসিসে রিডিং পড়লে তোমার ব্রেনের ভিতরে একদম পার্মানেন্টলি সেট হয়ে যাবে। সো ইউ ক্যান ট্রাই আউট দিস টেকনিক। ওকে, এরপরে কি আছে, মোগল শাসনের আগমন ও বিস্তার। তার মানে তোমার মোগল শাসন কিভাবে শুরু হয়। দেখো এখনও কিন্তু আমরা শাসনের মধ্য দিয়েই আসি, এখনও কিন্তু ইংরেজরা আমাদেরকে শাসন করে না, আমরা নিজেদেরকে শাসন করতেছি। মোগল শাসনের আগমন ও বিস্তার। 1538 সালে মোগল সম্রাট হুমায়ুন গৌড় লক্ষণনতি দখল করলেও বাংলায় মোগল শাসন প্রতিষ্ঠা করতে পারেনি। আফগান শাসক শের খান অনেক চৌকস একজন মানুষ ছিল। পরে শের শাহ তাকে বাংলা এবং ভারত থেকে বিতাড়িত করেন। তার মানে তাকে কি করা হয়েছে, মনে করো বাংলা থেকে বের করে দিছে। বলছে কি, তুমি যদি প্রাণ নিয়ে বাঁচতে চাও তাহলে বাংলা থেকে বের হও, মানে এই দেশ থেকে তুমি বের হয়ে যাও। এরপর বাংলায় সাময়িক সময় আফগান শাসন চলে। তার মানে আফগানিস্তানের শাসনটা বাংলাদেশে তখন শুরু হয় একটা শর্ট টাইমের জন্য। মোগলরা পুনরায় সংগঠিত হয়, আফগানদের পরাজিত করে দিল্লির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। তার মানে কি, তোমার মোগলরা আবার কি করছে, তারা আবার আফগানদেরকে হারায় দিছে। মানে ওকে হারায়, ওকে হারায়, ও আবার ওকে হারায়, মানে এরকম এগুলাই চলতেছে বিভিন্ন কন্টিনেন্টের ভিতরে, তোমার এই রিজিয়নের ভিতরে। এরপরে 1556 সালে সম্রাট আকবর, এই নামটা তো আমরা সবাই জানি, সম্রাট আকবরের সময় পশ্চিম এবং উত্তর বাংলায় মোগলদের দখলে আসে। কবে দখলে আসে, 1576 সালে। তবে পূর্ব বাংলা ছিল জমিদার শ্রেণীর নিয়ন্ত্রণে, যারা 12 ভূঁইয়া নামে পরিচিত ছিল। তার মানে এই যে 12 ভূঁইয়ার উৎপত্তি হইল এইখানে আমাদের। ওকে, ঈসা খাঁ ছিলেন 12 ভূঁইয়ার প্রধান নেতা। 12 ভূঁইয়ার প্রধান নেতা কি ছিল, এটা মনে রাখবে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা MCQ। ঈসা খাঁ হলো কি 12 ভূঁইয়াদের প্রধান ছিল। আকবরের সেনাপতি মান সিংহ তাকে বারবার আক্রমণ করেও পরাজিত করতে ব্যর্থ হন। তার মানে দেখো 12 ভূঁইয়া আসছে, 12 ভূঁইয়া আসার পরে মানে 12 ভূঁইয়ার নাম তোমরা আরও বড় ক্লাসে যখন যাবা তখন জানতে পারবা যে 12 ভূঁইয়া বলতে কি বোঝায়, কে কি করছে, এগুলো তোমরা বড় ক্লাসে গেলে জানতে পারবা। মনে রাখবা ঈসা খাঁ ছিলেন 12 ভূঁইয়ার প্রধান নেতা। এই যে ঈসা খাঁর ছবি তোমাদের জন্য নিয়ে আসছি। এরপরে কি হয় দেখো, তোমার 1610 সালে জাহাঙ্গীর আলম মোগল সুবেদার ইসলাম খান চিশতি ঈসা খাঁদের উত্তরসূরিদের পরাজিত করে ঢাকা দখল করেন। তার মানে তখন আমাদের এই যে ঢাকা, জাহাঙ্গীরনগর, সোনারগাঁও, এই জায়গাগুলো তখন আস্তে আস্তে প্রতিষ্ঠা হইতে শুরু করে। অ্যান্ড এই যে দেখো জাহাঙ্গীরের আমলে মোগল সুবেদার ইসলাম খান চিশতি খান তোমার উত্তরসূরিদের পরাজিত করে বাংলা দখল করে। তার মানে তার পরবর্তী প্রজন্ম যারা আসছে তাদেরকে তোমার পরাজিত করে ঢাকাকে দখল করে নেয়। শহরের নতুন নাম দেয় জাহাঙ্গীরনগর। কারণ কি সে তোমার দখল করছে
সম্রাট জাহাঙ্গীর দখল করছে, তাই জাহাঙ্গীরনগর নাম দিছে। এই বিজয়ের মধ্য দিয়ে বাংলায় মুঘল শাসন সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়। তার মানে তোমার বাংলার কিছু কিছু জায়গা তো তখনও তোমার আফগানদের কাছে ছিল, বাট এই ঢাকা দখল করার পরে যখন জাহাঙ্গীরনগর নাম দিয়ে দিল, পুরা বাংলা তখন মুঘলদের কাছে চলে আসছে। সো মুঘল শাসকরা তোমরা এখানে দেখতে পারতেছো, এখানে একটা মজমা বসানো হয়েছে, গোপাল ভাঁড়ের ভিতরে যেরকম তোমার মন্ত্রিসভা বসানো হয় ওই রকম। এরপরে মোগল শাসক, তো তখন না এই যে তোমার মোগল শাসকরাই ইংরেজদের সাথে যা হাতি নিয়ে যে যুদ্ধগুলো যেগুলো আমরা অলওয়েজ দেখে থাকি, যে বাঙালিরা হাতি বহরণ নিয়ে গিয়ে যুদ্ধ করতো, তারপরে হলো ইংরেজরা কামান নিয়ে আসতো, এভাবে করে টান দিত, টপ করে যা হাতের শৈলে রাখতো, তখন এই জিনিসগুলো আস্তে আস্তে শুরু হয়। এরপরে 1757 সালে দেখো এই যে শুরু হলো, 1757 সালে পলাশির যুদ্ধ, নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। এই যুদ্ধ ছিল বাংলার ইতিহাসে একটা মোড় পরিবর্তনকারী ঘটনা। এতদিন পর্যন্ত বাংলাকে শাসন করে তোমার কারা, তোমার মুঘলরা শাসন করে, আফগানরা শাসন করে, পালরা শাসন করে, সেনরা শাসন করে, শশাঙ্ক শাসন করে। এই শাসনগুলোর পর থেকে এখনও কিন্তু আমাদের তোমার মনে করো এই দেশের মানুষ দেশটাকে কন্ট্রোলে রাখার জন্য শাসন করতেছে, বাইরের দেশ থেকে কেউ আসে নাই। বাট ফর দ্য ফার্স্ট টাইম 1757 সালে যখন নবাব সিরাজউদ্দৌলার কাছে ক্ষমতা যায়, নবাব সিরাজউদ্দৌলা ছিল অনেক ছোট একজন মানুষ, বুঝছো? তো ছোট বয়সে রক্ত গরম একটা কথা আছে না, তো তার আশেপাশে ছিল হলো তার খালা ঘসিটি বেগম এবং মীর জাফর ছিল তার সেনাপতি। সো যেহেতু ছোট বয়স, সো সে না এত কিছু বুঝে উঠতে পারে নাই যে আপন খালা তাকে বিশ্বাসঘাতকতা করবে, তারপরে হলো তার সেনাপতি তাকে বিশ্বাসঘাতকতা করবে। সো কী হয়েছিল আমি তোমাদেরকে যদি স্টোরিটা বলি, তো নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের যুদ্ধ হচ্ছিল। ওকে, সো যুদ্ধ হওয়ার একটা টাইমে নবাব একটা গাছের নিচে বসেছিল, বুঝছো? মানে একটু রেস্ট নিচ্ছিল। ওই টাইমে শুধুমাত্র তোমার সিরাজউদ্দৌলা জানতো কি নবাব এখানে বসে আছে, তার আশেপাশে আর কোনো সৈন্যরা নেই, কয়েকজন সৈন্য আছে। সো সিরাজ কী করছে, ইংরেজকে লর্ড ক্লাইভকে খবর দিয়েছে যে এখন যে তোমরা ইংরেজকে তোমার নবাব সিরাজকে যদি আক্রমণ করো তাহলে ও কিছু করতে পারবে না। সো ইংরেজরা কী করছে জানো, এই চারদিক থেকে হুট করে এসে নবাবকে আক্রমণ করছে। তখন সিরাজউদ্দৌলার সাথে তোমার যেহেতু সিরাজউদ্দৌলা সেনাপতি ছিল, সো সেনাপতির কথা মোতাবেক একটু সেনারা চলবে। সো সবার সামনে নবাবকে হত্যা করা হয়। তখন ওই দিন লর্ড ক্লাইভ একটা কথা বলছিল যে যেদিন আমরা নবাবকে হত্যা করি ওই দিন যদি বাঙালিরা একত্র হয়ে আমাদের সবাইকে ছোট ছোট করে ওই ময়দানে একটা করে পাথরও মারত, ইংরেজরা ওইখানে নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু বাঙালিরা ভয়ের কারণে একত্র হয় নাই। লাইনটা কিন্তু অনেক বড় একটা স্টেটমেন্ট লর্ড ক্লাইভ দিছিল। লর্ড ক্লাইভ ইংরেজদের তোমার প্রধান ছিল, যে হলো তোমার নবাবকে প্রতিহত করছে। লর্ড ক্লাইভ বলছে যে আমরা যেদিন নবাব সিরাজকে প্রতিহত করি, ক্ষমতাচ্যুত করি, ওই দিন যদি বাংলার প্রতিটি মানুষ ওই মাঠে দাঁড়ায়া আমাদেরকে মাঠের একটা করে পাথর নিয়ে, একটা করে ছোট ছোট ইট নিয়েও যদি আমাদেরকে মারতো, তাহলে আমরা সেই দিন পরাজিত হয়ে যেতাম। কিন্তু বাংলার মানুষ একত্র হয় না, বাংলা মানুষ আমাদেরকে দেখে ভয় পাইছে। ওকে, মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে তোমার সিরাজউদ্দৌলা অবসানের মাধ্যমে। এই যে দেখো এখানে ছবিটা দেয়া আছে, বাংলা শাসনভার চলে যায় ইংরেজদের হাতে। শুরু হয় দীর্ঘস্থায়ী ঔপনিবেশিক শাসন, শেষ হয় 1947 সাল ভারতের স্বাধীনতার মধ্য দিয়ে। তার মানে দেখো, মানে বাংলা ভাগ হওয়ার আগ পর্যন্ত আমরা শুধু শাসনই হয়েছি। অ্যান্ড বাংলা ভাগ হওয়ার পরেও কিন্তু আমরা শাসন শেষ হয়নি। 1757 সালে দেশ ভাগ হওয়ার পর আমাদের একটা অন্যরকম সময়কাল শুরু হয়। ওকে, সো দেখো এইখানে আবার অন্য একটা টপিক আছে, আমরা তোমার আরেক দিকে যাওয়ার আগে এটা একটু শেষ করি। বাংলা ইউরোপীয়দের আগমন বা বাণিজ্য বিস্তার, বাংলাকে কারা কারা শাসন করছে এইবার তোমাদেরকে এটা দেখি। আমরা ইংরেজ শাসন শুরু হলো কোন পর্যন্ত এটা তো বুঝতে পারলাম। দেখো 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্রপথে ভারতের কালিকট বন্দরে পৌঁছান। এই ঘটনার মধ্য দিয়ে ভারত বিশ্ব বাণিজ্য প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়। ইউরোপীয় শক্তিগুলো
আগ্রহ বাড়তে থাকে ভারতের বাণিজ্য সম্ভাবনাকে কেন্দ্র করে। মনে রাখবা, কোনো দেশ যখন আরেকটা দেশের ভিতরে বলবে আমাদের তো আপনাদের এখানে বিজনেস করতে অনেক ভালো লাগতেছে, তাদের টার্গেট একটাই, এই দেশকে দখল করতে হবে। সো ভাস্কো দা গামা সর্বপ্রথম আসে এবং কি করে 16 ও 17 শতকে ইউরোপের একাধিক দেশ ভারতের বাণিজ্য প্রতিষ্ঠা করে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা হল্যান্ড থেকে আসে। ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডেনমার্ক থেকে আসে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজ থেকে আসে। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রেঞ্চ থেকে আসে। এদের অধিকাংশেরই লক্ষ্য ছিল ভারতবর্ষ, বিশেষ করে বাংলা, কারণ বাংলাকে দখল করা, কারণ এখানে ছিল উন্নত মানের সিল্ক এবং মিহি কাপড়। সিল্ক কাপড়ের যে আমাদের দেশে কি পরিমাণ একটা অ্যাসেট ছিল এটা বলার বাইরে। সো তাদের টার্গেট ছিল মূলত এইটাই। দেখো, আমাদেরকে হল্যান্ড থেকে এসে আমাদের এখানে বিজনেস করে, দেখো বাইরের কোনো কান্ট্রি যদি আমাদের এখানে এসে বিজনেস করে অনেক মজা পেয়ে যায়, তাদের টার্গেট একটাই হবে, দখল করে নাও। তারপর ডেনমার্ক করছে, ইংরেজরা করছে, ফ্রেঞ্চরা করছে, চারটা মানে তোমার অন্য দেশের মানুষ আমাদেরকে শাসন করছে, মানে টার্গেট করে রাখছিল আমাদেরকে গুরুত্বপূর্ণ মশলা ও শ্রমশক্তি। তার মানে তাদের মেইন টার্গেটটা ছিল আমাদের যে মূল স্ট্রেংথ ওইটাকে অ্যাকিউর করে নেওয়া। ইউরোপীয় বণিক বলতে বাণিজ্যিক বা হলো বিজনেসম্যান স্থানীয় শ্রমিকদের নিয়ে শিল্প কারখানা গড়ে তোলে। এভাবে তারা প্রচুর লাভবান হয় এবং বাণিজ্যের আধিপত্য বাড়াতে থাকে। বার্নিয়ের 1666 সালে এর মতে ওলন্দাজরা কাশিমবাজারে সিল্ক ফ্যাক্টরিতে 700 থেকে 800 জন লোক নিয়োগ করত। বছরে 22,000 বেল সিল্ক উৎপাদিত হতো শুধুমাত্র কাশিমবাজারেই, মানে হিউজ পরিমাণ সিল্ক উৎপাদন করা হইতো। আর সিল্ক অনেক ভ্যালুয়েবল ছিল তখন, বুঝছো? এই যে বাংলার ওলন্দাজরা যে আস্তে আস্তে তোমার কুটি গঠন করে, কুটি, বুঝতে পারছো? দেখো এগুলো তোমাদেরকে এখন বলতেছি। শুধু ইংরেজরাই নয়, ফরাসি, ওলন্দাজ, দিনেমার, তারপর সবাই বাংলার কারখানায় স্থাপন করে। জব চার্ক ও কলকাতা গোড়াপত্তন কি হয় এখানে? 1690 সালে ইংরেজ প্রতিনিধি জব চার্ক 1200 টাকায় কিনে নেন কলকাতার, তারপর হলো সুতানুটি এবং গোবিন্দপুর, এই তিনটে সে কিনে ফেলে 1200 টাকা দিয়া। এই তিনটি গ্রাম একত্র করে গড়ে ওঠে কলকাতা শহর, পরবর্তীতে ব্রিটিশ শাসনের কেন্দ্র। মানে ব্রিটিশরা কি করে জানো? ব্রিটিশরা এই জায়গাটা 1200 টাকা দিয়ে কিনে নেয় এবং এই জায়গাটাতে থেকে তাদের পুরো জিনিসটাকে কন্ট্রোলে আনে ব্রিটিশরা। এই যে দেখো বাংলার ওলন্দাজ, এই যে দেখো এখানে তোমার মানে করা আছে, তোমার ঘাটিগাড়া আছে। এরপরে কি হয়? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেবল ব্যবসায় নিয়ে ধীরে ধীরে রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়। দেখো, যারা আমাদের দেশে এসে বিজনেস করে তাদের কাছে যদি অঢেল টাকা থাকে, তাদের আলটিমেট গোল কি হবে? দেশটাকে কন্ট্রোলে নেওয়া। দেশটাকে কন্ট্রোলে নিতে গেলে রাজনীতি করাই লাগবে। তারা রাজনীতি করা শুরু করে, তারা কুঠি, কারখানা এবং সৈন্য মোতায়েনের অনুমতি পায়। যেহেতু তারা রাজনীতিতে ঢুকে গেছে, তারা কুঠি মানে কি জানো? এরকম মনে করো উঁচা তোমার বড় বড় দেয়াল দিয়ে তোমার এই যে যেমন এখানটাতে আমরা যদি দেখি, দেখো এই দেয়ালগুলো অনেক বড় না, রাস্তা থেকে অনেক বড়, ভিতরে কন্ট্রোলে আনা যাবে না। সো এই কুঠিগুলো তারা তৈরি করে, কারখানা এবং সৈন্য মোতায়েন করে, অন্যান্য ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ব্যবসা এবং কূটনৈতিক দিক দিয়ে এগিয়ে যায়। দেখো তখন কিন্তু ভারতের ভিতরে ওলন্দাজ, দিনেমার, ডাচ সবাই বিজনেস করতেছিল, বাট ইংরেজরা অনেক বেশি মানে তোমার মাইন্ড গেম খেলছে। অ্যান্ড মাইন্ড গেম খেলে তারা কি করছে? রাজনীতিতে ঢুকে গেছে, যাতে করে বাকি সবাইকে বের করে দিতে পারে। বাণিজ্যের আড়ালে তারা ধীরে ধীরে ক্ষমতার ভিত্তি তৈরি করতে থাকে। পলাশির যুদ্ধের আগেই মীর জাফর এবং মীর কাসেমের আমলে ব্রিটিশরা বাংলার বিপুল সম্পদ ইংল্যান্ডে পাচার করে, কারণ এখান থেকে যদি ওইখানে নিয়ে যায় তাহলে তো ইংল্যান্ডের লাভ বা হলো ব্রিটিশদের লাভ। এরপরে কি হয় দেখো, নবাব সিরাজউদ্দৌলা, আবার আমরা আগের কাহিনীতে ফিরে আসি। 1756 সালে নবাব আলীবর্দী খাঁয়ের মৃত্যুর পর মাত্র 22 বছর বয়সে নাতি সিরাজউদ্দৌলা সিংহাসনে বসে, কিন্তু নবাব হতেই নানা অভ্যন্তরীণ এবং বহির্শত্রু মোকাবিলা করতে হয়। এখন তোমাদেরকে একটা জিনিস বলি, এক হলো ঘরের শত্রু ছিল তার খালা, ওকে, তার কারণ কি? কারণ তার খালার ছেলেকে নবাব বানানো হয় নাই দেখে ঘসেটি বেগমের রাগ। আর তারপর হলো ইংরেজদের টার্গেট কি? তখন তো ইংরেজরা ট্রাই করতেছে বাংলাকে দখল করে নেওয়া। ইংরেজদের ট্রাই হলো এরপর যে ক্ষমতায় আসবে তাকে কোনোভাবে সরায়া তার আশেপাশে মানুষকে হাত করে ক্ষমতা নিয়ে নিতে হবে। সো ইংরেজরা তখন দেখা শুরু করে যে এই নবাবের, দেখো আলীবর্দী খান কিন্তু মারা গেছে, তারপরে তার নাতি
কে আসছে? সিরাজউদ্দৌলা। সো সিরাজউদ্দৌলার আশেপাশে এমন কোন মানুষ আছে যে সিরাজউদ্দৌলাকে দেখতে পারে না, একদম ব্লাড কানেকশন, তার খালা দেখতে পারে না, প্লাস নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর দেখতে পারে না তাকে, কারণ তারা ক্ষমতার লোভী ছিল। সো ইংরেজরা কি করে, এই যে তার খালা ঘসেটি বেগম এবং তোমার মীর জাফরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে, এবং কি করে জানো, মীর জাফরকে তোমার লোভ দেখায় কি, যে তুমি যদি নবাবকে সরাই দাও তোমাকে দিব হইলো সে নবাব, তুমি যদি নবাবকে সরাই দিতে পারো তোমাকে দিব হইলো আমরা নবাব। ইংরেজরা ওকে এই মানে ইটা দেখায়, মানে মূলাটা দেখায়, বুঝছো, মানে একটা লোভ দেখায়, কিন্তু আদতে তো রাখবে না। এদিকে ইংরেজ শক্তির উত্থান এবং বর্গী তোমার আক্রমণ হয়, অন্যদিকে ঘনিষ্ঠদের ষড়যন্ত্র। সো নবাব যখন একটা জিনিস দেখা শুরু করে যে ইংরেজরা এত বেশি উৎপাত করতেছে, এই জায়গা ওই জায়গা দখল করতেছে, নবাব কি করে দেয় জানো, নবাব ইংরেজদেরকে বলে দেয় কি যে এত কিছু তোমরা আর করতে পারবে না, এই নির্দিষ্ট জায়গায় বিজনেস করতে হবে, এত পরিমাণ খাজনা দিতে হবে। বাট ইংরেজরা কি করে, খাজনা দিতে আসে না। সো ইংরেজরা যখন খাজনা দিতে আসে না, মানে তোমার একটা দেশে বাইরের দেশ থেকে যদি কেউ এসে বিজনেস করে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট দিতে হয়, ও ইংরেজরা ওই অ্যামাউন্ট দেয় না। সো ইংরেজ তখন নবাব কী করে জানো, নবাব বলে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওদেরকে বের করো। তখন ইংরেজরা করে কি, নবাবকে সরাইতে হবে, হ্যাঁ, এই আমাদের বিজনেসে প্রবলেম ক্রিয়েট করতেছে। সো ঘসেটি বেগম হলো বড় খালা, সেনাপতি মীর জাফর, তৃতীয় পক্ষ ছিল কে, দেশীয় তোমার বণিক শ্রেণী, জগৎ শেঠ এবং উমিচাঁদ প্রমুখ বাংলার বড় ব্যবসায়গুলোর সাথে রাজনীতিতে জড়িয়ে পড়ে। তারপর হলো মারওয়ারি বণিকদের একটা অংশ ইংরেজদের সাথে গোপনে জোট বাঁধে। মেইন কথা হলো কি, অ্যালাইন্ড হয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে। এরপরে কি হয় দেখো, 1757 সালের 23শে জুন পলাশীর অম্রকাননে সংঘটিত হয় বাংলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেটাকে আমরা বলি পলাশীর যুদ্ধ। নবাব সিরাজউদ্দৌলা এই যুদ্ধে পরাজিত হন, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু মীর জাফরের বিশ্বাসঘাতকতা এবং গোপন ষড়যন্ত্রের কারণে মীর জাফর তোমার নবাব পরাজিত হন ও নিহত হন। এর ফলে বাংলা, বিহার, উড়িষ্যা স্বাধীন শাসকের অবসান ঘটে। এই যে দেখো, হুট করে ইংরেজরা এসে এই যে মীর জাফরের পিছন থেকে ছুরি মেরে দেয়, মানে তলোয়ার ঢুকাই দেয়, অ্যান্ড ওইখানে সব কিছু দ্য এন্ড হয়ে যায়। এরপর থেকে শুরু যুদ্ধের পরে কি হয়, মীর জাফর নবাব হিসাবে বসানো হলো, যেটা ওকে লোভ দেখানো হয়েছে, প্রকৃত ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়। মানে ইটস লাইক আমি একজনকে ক্ষমতায় বসাইছি, সে তো আমার আওতায়, আমি তাকে কন্ট্রোল করবো, মানে মূল কন্ট্রোল ইংরেজদের হাতে, নবাব শুধু একটা নবাব, মীর জাফর যেহেতু নবাব, সে একটা পুতুল হিসেবে চলতে থাকে। রবার্ট ক্লাইভ হয়ে ওঠেন বাংলা আসল নিয়ন্তা মানে কি, নিয়ন্ত্রক, এই যে রবার্ট ক্লাইভ। এরপরে কি হয়েছে দেখো, 1764 সালে বক্সারের যুদ্ধে ইংরেজের সাথে মীর জাফরের উত্তরসূরি মীর কাসেম এবং মুঘল সম্রাট তোমার শাহ আমলের যৌথ বাহিনীর মধ্যে যুদ্ধটা হয়। এই যুদ্ধে ইংরেজরা বিজয়ী হয়। দেখো প্রথমে কিন্তু একবার ইংরেজরা বিজয়ী হয়েছে পলাশীর যুদ্ধে। সো ওই যে একটা কথা বলে না যে জখমি শের কো কভি নেহি জাগানা চাহিয়ে, ইংরেজরা প্রথমে যুদ্ধে জয়ী হয়েছে, পলাশীর যুদ্ধে জয়ী হয়েছে, তাও ইংরেজরা কি করছে, তোমার নবাব মীর জাফরকে নবাব বানায় আসনে বসায় রাখছে, নিজেরা ফ্রন্ট লাইনে সামনে আসে নাই। এরপরে মীর জাফর কি শুরু করছে, মীর জাফর এবং তার উত্তরসূরি তোমার মীর কাসেম মানে তার ছেলে, দুইজনকে দিয়ে কি করছে, তারা আবার ইংরেজদেরকে মানে মারতে গেছে। কারণ কি, মানে অলওয়েজ তো সবার মনের ভিতরে ক্ষমতার একটা লোভ থাকেই। সো এই যেটা বললাম জখমি শের কো কভি নেহি জাগানা চাহিয়ে, এইবার ইংরেজদেরকে যখন হারাইতে গেছে, ইংরেজরা একবার সবাইকে মাইরা দিছে, যে তোমাদেরকে ইংরেজদের মাইন্ডসেট এরকম, গতবার তোমাদেরকে তাও আমি ক্ষমতায় রাখছিলাম, বাট এবার আর ক্ষমতায় রাখবো না। তার মানে বক্সারের যুদ্ধে ইংরেজরা দ্বিতীয়বার জয়ী হয়, অ্যান্ড পরপর কোনো যুদ্ধে যদি কোনো দল দুইবার জয়ী হয়, তাদের ক্ষমতা কী পরিমাণ হয়ে যায় বুঝতেছো। এরপর তারা কী করে, ফলে বাংলার উপর তাদের আনুষ্ঠানিক এবং পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। আগে তো তাও একটু নবাবদের কাছে ছিল, এবার সব স্বাধীনতা চলে গেছে, সব কিছু চলে গেছে ইংরেজদের হাতে, কারণ মীর জাফরের বলদামির কারণে। বাণিজ্যিক কোম্পানি থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে ওঠে একটি শাসক শক্তি। তার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার পুরো দেশটাকে কন্ট্রোল করতেছিল। দেখছো এই যে এরকম কুঠি অ্যান্ড অল দ্যাট, বক্সারের যুদ্ধে এইভাবে করে সব কিছু হয়েছিল। এরপরে কি হয়, ঔপনিবেশ শক্তির বিজয়ের প্রধান কারণগুলো কি, ইংরেজরা একটা বাণিজ্যিক কোম্পানি হলেও কিভাবে রাজশক্তিকে পরাজিত করলো,
এর পেছনে কয়েক বছরের গুরুত্বপূর্ণ কারণ ছিল অভ্যন্তরীণ দুর্বলতা ও ষড়যন্ত্র, যেটা ঘসিরি বেগম এবং মীর জাফরের কারণে হয়েছে। বাংলা শাসকদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, মানে নিজেদের মধ্যেই দ্বন্দ্ব লেগেছিল, এটার সুযোগ উঠাইছে কে? ইংরেজরা। তরুণ সিরাজউদ্দৌলার প্রশাসনিক এবং রাজনৈতিক অনভিজ্ঞতা, কারণ দেখো কোনো একজন ব্যক্তি যদি রাজত্বে আসে তাকে অলওয়েজ মাথায় রাখতে হয় যে আমার আশেপাশে কেউ না কেউ আছে যে আমার উপরে মানে হিংসা ঈর্ষা পোষণ করে। দ্বিতীয়, ইংরেজদের কূটনৈতিক এবং সামরিক শক্তি। তোমরা যত যাই বলো না কেন, ইংরেজরা অনেক বেশি ব্রেইন গেম ছিল, অনেক বেশি টেকনিক্যাল গেম খেলছে ইংরেজরা। কারণ দেখো একটা টাইমে কিন্তু ইংরেজদের সাথে ওলন্দাজ, দিনেমার, তারাও ফ্রেঞ্চ, ওরাও বিজনেস করতেছিল। বাট কেন? রাজনীতিতে ঢুকতে হবে, কুটি তৈরি করতে হবে, কন্ট্রোলে আনতে হবে, এই জিনিসটা অন্য কারো মাথায় আসে না, ইংরেজদের মাথায় আসছে। অর্থনৈতিক শক্তি, আধুনিক সেনা, দক্ষ নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এগিয়ে থাকে। রাজনৈতিক প্রতিরোধের প্রভাব কি কি হয়? ইংরেজদের কৌশল বোঝার মতো দূরদর্শী দেশীয় নেতাদের নেতৃত্বের ঘাটতি ছিল। স্থানীয় নেতৃত্বের কি ছিল? বিভক্তি ছিল। জনসাধারণের নিষ্ক্রিয়তা ছিল, যে শাসকদের সাথে প্রজাদের দূরত্ব ছিল অনেক বেশি, ফলে জনগণ ইংরেজদের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ সক্রিয় হয়নি। ওই যে বললাম যে দেশের মানুষই তোমার নেতাকে পছন্দ করতো না, নবাবকে পছন্দ করতো। এই জন্য কিন্তু রবার্ট ক্লাইভ বলছিল যে সব মানুষ যদি একটা করে ইট মারতো আমরা ওখানে নিঃস্ব হয়ে যেতাম। বাট কেন করে নাই? কারণ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধে সক্রিয় করতে পারে নাই। এই নিরাপত্তা ইংরেজদের বিজয়ে পরোক্ষ সহায়তা করে, মানে বাঙালিদের চুপ থাকা, ঠিক আছে, ভয় পাওয়া, এটা ইংরেজদেরকে সাহায্য করছে। এরপরে কি হয়েছে? ঔপনিবেশের শাসন ও শোষণ, দ্বৈত শাসন শুরু হয়। 1764 সালে বক্সারের যুদ্ধের পরে ইংরেজদের বিজয়ের বছর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ একটি চুক্তিতে পৌঁছান। মনে রাখবা, দ্বৈত শাসন মানে দুইবার শাসন হইতো। নবাবের হাতে বিচার ছিল, প্রশাসন থাকলেও রাজত্ব আদায় এবং প্রতিরক্ষার দায়িত্ব ছিল কোম্পানির উপরে। তার মানে কি? মনে করো তুমি একজন কৃষক, তোমার কৃষিকাজ করার পরে একটা টাকা দিতে হবে হলো নবাবকে, এই যে নবাবের হাতে দিতে হবে, আরেকটা পোর্শন দিতে হবে ইংরেজদের হাতে, মানে তুমি দুইভাবে শাসন হইতো তখন। এই নতুন শাসন কার্যকে কি বলা হতো? দ্বৈত শাসন, মানে দুই জায়গায় শাসন হইতো। একটা শাসন কই হইতো? এই যে দেখো, সম্রাট শাহ আলম শাসন করত, যেটা নবাবের হাতে বিচার ছিল, প্রশাসন ছিল, আর এর মূল দায়িত্বে ছিল হলো ইংরেজরা, মানে ইংরেজদেরকেও টাকা দিতে হবে, ইংরেজরা যা বলবে তাও শুনতে হবে, নবাব যা বলবে তাও শুনতে হবে। এতে ইংরেজরা প্রকৃত নিয়ন্ত্রণ থেকে নবাবের শাসনকে কেবল একটা আনুষ্ঠানিকতা বানিয়ে তোলে, মানে কেউ যাতে না বলতে পারে যে ইংরেজরা আমাদের উপরে বেশি প্রভাব খাটাচ্ছে। এই জন্য নবাব বলতেছে নিজের দেশের মানুষ তোমাদেরকে শাসন করতেছে। এরপরে কি হয় দেখো, 76-এর মন্বন্তর হয় 1770 সালে। এটার ব্যাকগ্রাউন্ডে তোমাদেরকে বলি, ইংরেজরা এই যে কৃষকরা যা আয় করতো, দেখো একটা মানুষ কাজ করে যা আয় করে দিয়ে তো তার খাবার দাবার কিনতে হবে, তাই না? মনে করো একজন কৃষক যদি 50 টাকা কামাইতো, 25 টাকা নিয়ে যেত নবাব, 24 টাকা নিয়ে যেত কে? ইংরেজ। 1 টাকা দিতে হইলো তোমার যে কাজ করতো তাদেরকে। এই 1 টাকা দিয়ে কি আর খাবার কিনতে পারবে? এই জন্য কি শুরু হয়েছে, 1779 সালে থেকে 1771 সাল পর্যন্ত 3 বছর অনাবৃষ্টির কারণ হয়, মানে কোনো বৃষ্টি হয় নাই, ফলে কোনো ফসল উৎপাদন হয় নাই। একে তো মানুষের হাতে টাকা নেই, তারপর ফসল হয়নি। 1770 সালে দেখা যায় ভয়াবহ দুর্ভিক্ষ, মানে এমন অবস্থা হয় কোনো একজন মানুষ মারা গেছে আর একজন মানুষের ক্ষুধায় তার মাংস গিয়ে কামড়ায় খাইছে, মানে কি অবস্থা হইতেছে বুঝছো? আই গেস এই যে দেখো এখানে বুকের হাড্ডি বন্ধ দেখা যেত। 1/3 প্রজার মৃত্যু হয়ে যায় অনাহারে, না খেয়ে। তবুও কোম্পানি কর আদায় বন্ধ করেনি, মানে তাও যে মানুষজনের থেকে টাকা অফ করবে তা অফ করে নেই। এই দুর্ভিক্ষ শুধু প্রাকৃতিক দুর্যোগ না, এটি ছিল এক নিষ্ঠুর প্রশাসনিক ফলাফল। মানে ইংরেজরা যে কি পরিমাণ নির্যাতন করছে এটার একটা জাস্ট ঝলক ছিল এই 76-এর মন্বন্তর। ইংরেজদের লোভ, রাজনৈতিক কঠোরতা এবং মানবিক বিচারের অভাব সব মিলিয়ে 76-এর মন্বন্তর ছিল এক ভয়াবহ মানবিক বিপর্যয়। ওকে, গভর্নর জেনারেল ও প্রশাসনিক রূপান্তর। 1773 সাল থেকে কোম্পানির গভর্নরদের পদবি ছিল গভর্নর জেনারেল। প্রশাসনিক, সামরিক এবং অর্থনৈতিক কৃতিত্ব কেন্দ্রীভূত হয় তাদের হাতে। উল্লেখযোগ্য গভর্নর কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস, তারপর হইল লর্ড কর্নওয়ালিস, লর্ড
ওয়েলেসলি, লর্ড উইলিয়াম, তারপর হলো বেন্টিঙ্ক, লর্ড ডালহৌসি, তাদের শাসনকালে ইংরেজ সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে রেল, ডাক, তার ব্যবস্থা, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে। মানে তারা এবার মানে বাঙালিদেরকে দেখাবে যে আমরা তোমাদের উন্নয়নের জন্য কাজ করতেছি। দেখছো, প্রশাসনিক সুবিধা বাড়ালো, অন্যদিকে শোষণও তারা কার্যকর করে। তার মানে তারা তোমার কি করলো, মানে আমাদেরকে এজুকেট করার জন্য এবং এজিটেট করার জন্য তারা এত কিছু তৈরি করছে, দেখাবে যে আমরা উন্নত হচ্ছি। বাট আলটিমেটলি তারা শাসন কিন্তু একদম জারি রাখে। এরপরে কি হয়, ইংরেজদের শাসন ও শোষণের নীতি। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত হয়। এটা মনে রাখবে, এটা থেকে প্রশ্ন আসবে। চিরস্থায়ী বন্দোবস্ত কি, যে তুমি যাই কাজ করো জমিদারদের জমির মালিকানা দিয়ে কৃষকদের ভূমিহীন করে ফেলা হয়। তার মানে কোনো জমির মালিক আর কৃষকরা থাকবে না, জমিদাররা হবে জমির মালিক এবং কোনো কৃষকরা ইংরেজদের এসে কোনো টাকা পয়সা দিবে না। কৃষকরা এসে কাদেরকে টাকা দিবে, কৃষকরা এসে টাকা দিবে হলো তোমার জমিদাররা এসে দেন ইংরেজদেরকে টাকা পয়সা দিবে। এটা ছিল মূল। 1858 সালে ভারতের শাসন আইন কোম্পানির হাত থেকে শাসনভার ব্রিটিশ সরকারের হাতে চলে যায়। প্রশাসনিক কঠোর কাঠামো, শিক্ষা এবং বাণিজ্য মুর্শিদাবাদ থেকে কলকাতায় হস্তান্তর হয়। 1772 সালে ওয়েবন হেনস্টি কলকাতার রাজধানী ঘোষণা করেন। এভাবে কলকাতা হয়ে ওঠে ব্রিটিশ শাসনের কেন্দ্রবিন্দু, শোষণেরও কেন্দ্রবিন্দু। ওকে, এরপরে যে কি শুরু হয় তোমার দেখো, তাদের মেইন ফ্যাক্ট ছিল একটাই, সতীদাহ প্রথা। কোনো মেয়ের যদি তোমার মারা যেত, স্বামী মারা যেত, স্বামীকে তো তোমার আগুনে জ্বালায় দেওয়া হইতোই, স্বামীর সাথে ওই মেয়েকেও আগুনে জ্বালায় দেওয়া হইতো। এটাকে বলা হয় সতীদাহ প্রথা, বুঝছো? এই সাথে সতীদাহ প্রথাটা প্রচলন হইতে থাকে। তারপর হলো লর্ড উইলিয়াম রেভেন্ট এবং লর্ড হার্ডিংস আধুনিক শিক্ষা ও জ্ঞান চর্চার সূচনা করেন। এদের শাসনকালেই সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় তখন, মানে ইংরেজরা যে সতীদাহ প্রথা প্রতিষ্ঠা করছে ওইটা হচ্ছে তখন নিষিদ্ধ হয়। বাল্য বিবাহ রোধ হয় এবং বিধবা বিবাহ প্রচলন শুরু হয়। যে তখনকার টাইমে এগুলা প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার মানে বাঙালিরা আস্তে 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 মানে সভ্যতার দিকে আসতে শুরু করে, মানে শোষণ শাসন থেকে। এরপরে কি হয় তোমার, আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু দুর্বল হয়ে পড়ে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন রাজ্য দখলে নিতে শুরু করে। তোমার দিল্লির মসনদ দুর্বল হয়ে গেলে কোম্পানির সেনাবাহিনীরা সাম্রাজ্য বিস্তারে নামিয়ে দেয়। বাংলা, বিহার, উড়িষ্যা ছাড়িয়ে আরও বহু অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ ছড়িয়ে পড়ে। তার মানে বাঙালিদের কাছে আবার কন্ট্রোলটা ব্যাক আসতেছিল। ওকে, এরপরে ইংরেজদের আক্রমণ যখন একদম চরমে পৌঁছায় যায় তখন কি হয় জানো, সিপাহী বিদ্রোহ। মানে ইংরেজদের ভেতরে তো কিছু ভালো মানুষ ছিল ওই সেনাপতিদের মধ্যে, এবার শুরু হয় সিপাহী বিদ্রোহ এবং কি শুরু হয়, কোম্পানির পতন হওয়া শুরু হয়। 1857 সাল থেকে 58 সাল পর্যন্ত কোম্পানির পতন হওয়া শুরু করে। কিন্তু এই পরিণতিতে 1858 সালে 2রা আগস্ট ব্রিটিশ পার্লামেন্ট পাশ করে ভারত শাসনের আইন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে, ভারত চলে যায় ব্রিটিশ ক্রাউন এবং ব্রিটিশ সরকারের অধীনে। তার মানে কি হয়, সিপাহীরা নিজেদের মধ্যে বিদ্রোহ করে এবং ইংরেজরা আস্তে আস্তে পরাজিত হওয়া শুরু করে। কোম্পানির পতন হয়, বাংলার সমাজ এবং অর্থনীতি আস্তে 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 কি হয় তোমার মনে করো বাঙালিদের কাছে আসতে শুরু করে। বাংলার মতো একটি সমৃদ্ধ অঞ্চল ধীরে ধীরে হয়ে ওঠে ইংরেজ শোষণ, যেখানে লাভ ছিল ব্রিটেনের আর ক্ষতি ছিল ভারতীয়বাসীর। এরপরে কি হয় চলো দেখি। সো এরই মাধ্যমে আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে এই যে এত ধরনের শাসন, শোষণ অ্যান্ড অল দ্যাট এত কিছু হইল, বাঙালিরা আস্তে আস্তে কিন্তু কি হইলো, মানে তাদের অধিকার আদায় করলো। দেখো এবার আমি তোমাদেরকে বলি, সিপাহী বিদ্রোহ হইলো। সিপাহী বিদ্রোহ হওয়ার পর আরেকটা বিদ্রোহ হয়েছে, যেটাকে তোমার বলা হয় কি ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। ইংরেজরা কি করে জানো, এই ফকির সন্ন্যাসী মানুষজন তারা তো নিজেদের এলাকাগুলোতে থাকে, ওইখানে উপাসনা করে, তাদেরকে যে পোক করা শুরু করে, মানে খোঁচাখুচি করা শুরু করে তাদেরকে, যে এই তোমরা এখানে উপাসনা করলে আমাদেরকে টাকা দিতে হবে। এখন এরা তো সহজ সরল মানুষ তো তাদের বিশ্বাস করে, এরা সবাই একত্র হয় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তার মানে কি এই যে তোমার আবার ফকির সন্ন্যাসী বিদ্রোহ হইল, এই বিদ্রোহের পরে আস্তে আস্তে তোমার ইংরেজরা দূর হইল, এরপরে দেশ ভাগ হইল। দেশ ভাগ হওয়ার পর মোটামুটিভাবে বলা যায় বাঙালিরা তোমার এবার পাকিস্তান শাসন করলো।
পাকিস্তান শাসন করার পরে এরপরে তোমার আস্তে আস্তে বাঙালিরা স্বাধীন হইল। সো আমরা আমাদের অনলাইন ব্যাচে কিন্তু প্রতিটা টপিকের পর এভাবে এমসিকিউ সলভ করে চলো আমরা বাংলার ঔপনিবেশ যুগ কবে থেকে কবে ছিল, 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ছিল। তার মানে আমরা আন্ডার কন্ট্রোল ছিলাম। বাংলায় কত সাল পর্যন্ত ইংরেজদের শাসন চলে? 1947 সাল পর্যন্ত ইংরেজদের শাসন চলে। এরপরে আবার পাকিস্তানিরা শাসন করতে আসে। বাংলায় ঔপনিবেশ শাসন শুরু হয় কবে? 1757 সাল থেকে। এরপরে কি হয়? এরপরে হলো 1204 সালের পর বাংলায় কোন অঞ্চলটি সেন শাসকদের শাসনে চলে যায়? পূর্ব অঞ্চল চলে যায় তাদের আওতায়। সেটা আমি একটু মুছে নিই, কারণ বারবার চোখের সামনে আসলে এটা একটু ওকে। কে আর 1538 সালে লক্ষণ নদী দখল করেছিল সম্রাট হুমায়ুন। এরপরে শশাঙ্কের পর বাংলায় কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? পাল। শশাঙ্কের পরে পাল বংশ আসে, পাল বংশের পরে আসে কোন বংশ? সেন বংশ। বাংলায় কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে? এটা আসে হলো তোমার সুলতানি প্রতিষ্ঠান আমলে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে। সুলতানি আমলের বাংলার রাজধানী কোনটা ছিল? বাংলার রাজধানী ছিল হলো তোমার সোনারগাঁ। কোনটা ছিল? সোনারগাঁ ছিল, বা জাহাঙ্গীরনগর। বাংলা কিভাবে ইসলামের ধর্মের সংস্পর্শে আসে? সম্রাট আকবরের মাধ্যমে সংস্পর্শে আসে। বাংলা ইউরোপীয় শক্তির শাসন শুরু হয় কার পতনের মধ্য দিয়ে? এটা শুরু হয় হলো নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে। মৌর্যদের পর ভারতে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? মৌর্যদের পর গুপ্ত। এরপরে এরই মাধ্যমে তোমরা দেখতে পারলে আমরা আমাদের অনলাইন ব্যাচে একটা অধ্যায় কিভাবে করে স্টুডেন্টদেরকে পড়ায় থাকি। ঠিক আছে? সো এরই মাধ্যমে ক্লাস 8 অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এরই মাধ্যমে আমি তোমাদেরকে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় 1-এর যে মূল বিষয়গুলো আছে এগুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম, প্রতিটা টপিক বুঝিয়ে দিলাম, অ্যান্ড তোমাদেরকে এমসিকিউ কমপ্লিট করাই দিলাম, যাতে করে তোমরা বুঝতে পারো আমরা আমাদের অনলাইন ব্যাচে কীভাবে পড়িয়ে থাকি। অনলাইন ব্যাচে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য নিয়ে তুমি কল করতে পারো 16910 এই নাম্বারে। তোমার সাথে দেখা হচ্ছে আমার অনলাইন ব্যাচের ক্লাসগুলোতে। দেখেন লাস্ট পর্যন্ত ঠিকঠাক আছে নাকি।